শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন নিচলটাটা বিজনেস আওয়ারের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। দর্শক, আপনারা জানেন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টা থেকে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। গোটা আয়োজনে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ আমরা জানিয়ে থাকি। এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল তো থাকছেই। বাংলাদেশের সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ে এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন খাতে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র। সকালে সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বৈঠকে এমনটা জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কিভাবে বাংলাদেশকে অর্থ সহায়তা দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। শাহনাজ ইয়াসমিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা আমাদের সহকর্মী শাহনাজ ইয়াসমিনের কাছে যাব। জি, তিনি দর্শক, আমরা ইয়াসমিনের কাছে একটু পরেই যাচ্ছি। আমরা আমাদের অন্যান্য প্রসঙ্গে চলে যাচ্ছি এই মুহূর্তে। আবারও ঢালাও দরপতন পুঁজিবাজারে। একদিনে প্রায় 350 প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এমনকি লেনদেনের বেশিরভাগ সময় ক্রয়াদেশের ঘর শূন্য পড়ে থাকে প্রায় 200টির। যদিও সাধারণ বিনিয়োগকারীদের উদ্বিগ্ন হবার মতো বড় কারণ দেখছেন না বিশ্লেষকদের কেউ কেউ। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাথে বৈঠক করেছে ডিএসি, যেখানে নীতিমালা তৈরিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রস্তাব দিয়েছে বিএমবিএ। গেল 2 মাসের বেশি সময় 1000 কোটি টাকার লেনদেন, এর মধ্যে বিনিয়োগের জন্য 5000 কোটি টাকার তহবিল পেতে পারে বলে জানিয়েছে আইসিবি। তবে এমন খবরেও স্বস্তি ফেরেনি পুঁজিবাজারে। মঙ্গলবারও বড় পতন দেখল দেশের পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স হারিয়েছে 81 পয়েন্ট। কমেছে অপর 2 মূল্য সূচকও। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সাধারণ বিনিয়োগকারীদেরকে আপনারা যারা আগে বিচলিত হয়ে অনেক শেয়ার লসে সেল করেছিলেন, তারা কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আমরা সাধারণ বিনিয়োগকারীরা যে কাজটা করতে পারি, সার্বিকভাবে বাজারটা দেখে বুঝে কোনো স্টক যদি আমার কাছে আন্ডার প্রাইস মনে হয় আমি বাই করব, আর আমার কাছে কোনো শেয়ারে মনে হয় যে আমার প্রফিট আছে আমি সেল করে বসে থাকবো। এদিকে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমবি এর সাথে বিকেলে বৈঠক করেছে ডিএসি, যেখানে বাজার স্থিতিশীল রাখতে কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজ করার দাবি করেছে সংগঠনটি। আর কোম্পানিগুলোতে ব্যাংকের দীর্ঘমেয়াদী বিনিয়োগ তালিকাভুক্তিতে বড় বাধা মনে করে বিএমবিএ। ভ্যালুয়েশন যে মেথডটা আছে সেটা আছে, আরো বিভিন্ন কিছু ইস্যু আছে যেগুলো আরেকটু আমরা সহজীকরণের কথা বলছি আর কি। এ সময় ডিএসসি চেয়ারম্যান জানান, প্রতিবন্ধকতা তৈরি করলে আর্টিফিশিয়াল বাজারে পরিণত হবে পুঁজিবাজার। আর অস্থিতিশীল বাজারের জন্য বিনিয়োগকারীদের মনের ভীতিই কারণ বলছেন তিনি। বাজারকে তার নিজের গতিতে চলতে দিতে হবে। বাজার আজকে পড়বে, আগামীকালকে উঠবে। এই জন্য কিন্তু এখন বাজার যদি আজকে পড়ে আগামীকালকে যদি আমি কিছু করতে যাই, তাহলে আর্টিফিশিয়াল কিন্তু ক্যাপিটাল মার্কেট তৈরি হয়ে যাবে। মুদ্রানীতির নেতিবাচক প্রভাব যেন পুঁজিবাজারে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে ডিএসি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, পুঁজিবাজার নিয়ে আমাদের হাতে আরও প্রতিবেদন রয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনাও করব। আমাদের সাথে 2জন অতিথিও যুক্ত হবেন। তবে তার আগে আমরা এই মুহূর্তে সচিবালয়ে চলে যাচ্ছি। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলার বিষয়ে আজ পরিবেশ ও বনমন্ত্রীর সাথে কিন্তু দেখা করেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আমরা সেই বিষয়ে বিস্তারিত জানতে সচিবালয়ে যাচ্ছি। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক, কারণ বাংলাদেশ আসলে জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে রয়েছে এবং বাংলাদেশ যদিও জলবায়ু পরিবর্তনের জন্য খুব বেশি দায়ী না হলেও কিন্তু বাংলাদেশের অবস্থানগত কারণে কিন্তু বাংলাদেশ অনেক বেশি ঝুঁকিতে রয়েছে। সেই জায়গাতে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে বড় বড় অর্থনীতির দেশগুলো কিন্তু বাংলাদেশকে সহায়তার বিভিন্ন সময় আশ্বাস দিয়ে আসছেন। সেই জায়গাতে যেহেতু যুক্তরাষ্ট্র অনেক বড় এই জায়গায় বড় ভূমিকা রাখছে এবং তাদের আসলে জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি ভূমিকা রয়েছে, সেই জায়গাটাতে আসলে আজকে বাংলাদেশকে সহায়তার বিষয়ে কি কি আলোচনা হয়েছে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই।
শাহাদাত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর যখন আমরা কোপে এর মিটিংগুলো দেখি, বিশ্বের সব বড় নেতারা আসেন, রাজনৈতিক ব্যক্তিত্বরা আসেন, সেখানে বাংলাদেশও পার্টিসিপেট করে, কিন্তু সেই কোপের যে সম্মেলন হয়, সেখানে সিদ্ধান্তগুলো হয়, সেটার বাস্তবায়ন বাংলাদেশের উপর আমরা খুব একটা দেখি না। এটা বুঝতে পারি যখন বাংলাদেশ নানা কারণে জলবায়ু পরিবর্তনের মুখোমুখি হয়, প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে, এবং যেটা দিন দিন বাড়ছে, এবং বিশ্বের মোড়ল দেশগুলোর জন্য এটা হচ্ছে। এটা আসলে এখন বিশ্বের সব মানুষের কাছে অনেকটা পরিষ্কার, এবং সেটার ভালনারেবল হয় আমাদের মতো উন্নয়নশীল দেশগুলো। যেটা নিয়ে আজকে যে ডোনাল্ড লু আসছেন, আমরা জানি ডোনাল্ড লু এর এই সফরটি বাংলাদেশের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ, এই কারণে যে গত বছর যখন তিনি ফেব্রুয়ারি মাসে এসেছিলেন, তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একরকম ছিল, তিনি তখন রাজনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলেছেন। এবার যখন 7 জানুয়ারি নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের কোনো হাই অফিসিয়াল বাংলাদেশে প্রথমবার মতো আসলেন, সে কারণে তার এই সফরের অনেক আগ্রহ বাংলাদেশের। এবং গতকাল তিনি এসেছিলেন, গতকাল ফর্মাল মিটিং করেছিলেন প্রথমেই প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাথে গতকাল রাতে 2 থেকে আড়াই ঘন্টা বৈঠক করেছেন। সেখানে তিনি নানা বিষয়ে কথা বলেছেন, বিনিয়োগ, বাণিজ্য, সবকিছু নিয়ে, মানবাধিকার ইস্যু নিয়ে। এবং আজকের দিনে সকালে প্রথমেই তার বৈঠকটি ছিল সাবের হোসেন চৌধুরী পরিবেশ মন্ত্রীর সাথে। ডোনাল্ড ট্রাম্প বের হয়ে একটু কথা মিডিয়ার সাথে বলেছেন, যদি এটা তার মানে বলবেন বলে আমরা ভাবিনি। উনি 7-8 সেকেন্ডে কথা বলেছেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে তার খুবই ফলপ্রসূ বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে জলবায়ু ইস্যুতে, পরিবেশ বিষয়ক ইস্যুতে, এটা এবং একটা কোঅপারেশন শব্দটা উচ্চারণ করেছেন, অর্থাৎ 2 দেশ এক হয়ে কাজ করবে এই বিষয়ে, এটা তিনি বলেছিলেন। এরপর সাবের হোসেন চৌধুরী কথা বলেছেন সাংবাদিকদের সাথে। উনি একদম স্পেসিফিক কিছু কথা বলেছেন সাংবাদিকদের। আমি আপনাকে পয়েন্ট দিয়ে বলতে পারি। সাবের হোসেন যেটা বলেছেন যে আসলে জলবায়ু ফান্ড নিয়ে কাজ করা যে সংস্থাগুলো আছে, তাদের কাছ থেকে ফান্ডিং ও সাপোর্ট পাওয়ার বিষয়ে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাথে। কারণ আমরা জানি যুক্তরাষ্ট্রের এখানে অনেক বড় ভূমিকা আছে, যারা সারা বিশ্বে জলবায়ু বিষয়ে ফান্ড দেয়। এটা কোনো নির্দিষ্ট একটি ব্যাংক না, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এটা করে, এবং এই ফান্ডিংয়ের বিষয়ে বাংলাদেশ যাতে সহায়তা পেতে পারে, যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে, এবং ডোনাল্ড লু সে বিষয়ে আশ্বাস দিয়েছেন। একই সাথে তিনি কথা বলেছেন যে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার জন্য নাসা সহ বিদ্যমান যে প্রযুক্তিগুলো আছে, সেগুলো সহায়তা চেয়েছে বাংলাদেশ। একই সাথে জলবায়ু পরিবর্তন বিষয়ক স্যাটেলাইট প্রযুক্তির ডেটা সহায়তা চেয়েছে সাবের হোসেন চৌধুরী। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যেহেতু যুক্তরাষ্ট্রের অনেক বড় ভূমিকা আছে, এই যে স্যাটেলাইট ডেটা এবং প্রযুক্তিগত বিষয়, সেটা নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে আশ্বাস পেয়েছেন বলে সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন। একই সাথে ফান্ডিংয়ের বিষয় যেটা বলেছেন, অর্থায়ন, বাংলাদেশকে সরাসরি যুক্তরাষ্ট্র কিভাবে জলবায়ু পরিবর্তনের বিষয়ে অর্থায়ন করতে পারে, এটা যখন সাবের হোসেন চৌধুরী বলেছেন, তখন তারা খুব পরিষ্কার করে জানিয়েছেন যে বাংলাদেশে যারা জলবায়ু পরিবর্তন নিয়ে বেশি ঝুঁকিপূর্ণ মানুষগুলো, তাদের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন, অর্থাৎ সেখানে তারা অর্থায়নে আগ্রহী। তবে এই অর্থায়ন কত হতে পারে সেটা নিয়ে আসলে কথা বলেন নাই বলে সাবের হোসেন বলেছেন যে কোনো অঙ্ক নিয়ে কথা হয়নি। তবে এই বৈঠকটি আগামী দিনগুলোতে যাতে এক হয়ে কাজ করতে পারা যায়, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন নিয়ে, পরিবেশ নিয়ে, সেটা নিয়ে একটা ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী দিনগুলোতে বসে হয়তো 2 দেশ চুক্তি করবে বা একটা আলোচনায়, ফাইনালি আলোচনায় আসবে যে কিভাবে কাজের খাতটা বের করা যায়। সেক্ষেত্রে বলতেই পারি যে আজকে জলবায়ু পরিবর্তন বিষয় নিয়ে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে বৈঠকটি হলো, এটা খুবই ভালো বৈঠক হয়েছে। পরবর্তীতে আমরা দেখতে পাবো যে আসলে কিভাবে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা করে। জি, অবশ্যই আমরাও আশা করব যে এই যে আলোচনা হয়েছে, যে বিষয়গুলো আসলে বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কাজ করবে এবং এটি সুফল বাংলাদেশ পাবে, সে আশা করব। অসংখ্য ধন্যবাদ ইয়াসমিন আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা সচিবালয় থেকে জানছিলাম জলবায়ু পরিবর্তন বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বৈঠকের খবর। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পুঁজিবাজার নিয়ে। আমাদের হাতে আরও একটি প্রতিবেদন রয়েছে। ব্যাংকের উপর চাপ কমিয়ে বিনিয়োগ বাড়ানোর অন্যতম উপায় হিসেবে 15% ডিসকাউন্ট রেটে বন্ড বিক্রি করছে বেক্সিমকো লিমিটেড। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটিকে এপ্রিলে মোট 1,500 কোটি টাকার বন্ড ইস্যুর অনুমতি দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, BSEC। বেক্সিমকো মনে করে প্রবাসী এবং স্থানীয় চাকুরিজীবীদের জন্য এই বন্ডের রিটার্ন আকর্ষণীয় হবে। রাজধানীর অদূরে নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে প্রায় 100 একর জমিতে গড়ে উঠছে মায়ানগর প্রকল্প। সব ধরনের সুবিধা নিয়ে এখানে গড়ে উঠবে পরিবেশ বান্ধব আবাসিক প্রকল্প। 18,000 অ্যাপার্টমেন্টের পাশাপাশি থাকবে হোটেল, কনভেনশন সিটি, শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ও বিনোদন কেন্দ্র। এই প্রকল্প গড়ে তুলবে শ্রীপুর টাউনশিপ লিমিটেড এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। এই উদ্যোগ বাস্তবায়নে 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে বেক্সিমকো। প্রতি 1 লাখ টাকা বিনিয়োগে মাসে রিটার্ন 1,250 টাকা। মূলধন সহ 5 বছরে গ্রাহকের হাতে ফিরবে 1,75,000 টাকা।
ইনভেস্টমেন্ট প্রোডাক্ট হিসেবে অনেক ভালো, ইটস লিস্টেড কোম্পানি, এটার রেপুটেশন আসলে দিস ওয়ান অফ দ্য লার্জেস্ট কর্পোরেট ইন বাংলাদেশ, এবং তাদের এই যে ভেঞ্চারগুলির জন্য তারা বলছে এই দিস আর ভেরি ডাইভার্সিফাইড ফর দেয়ার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। বন্ড বিক্রির সমন্বয়ক আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির দাবি, এরই মধ্যে বন্ডটি ব্যাপক সাড়া ফেলেছে। যে কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করে 1,75,000 টাকা ফেরত পাবে, এবং এই 75,000 টাকা তার জন্য মুনাফা। যেহেতু জিরো কুপন বন্ড, এই মুনাফার রেটটা হচ্ছে 15% ডিসকাউন্টে মাসে মাসে ফেরত পাচ্ছে, এবং এটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী এটার আয় কর্ম উপর ইনকাম ট্যাক্স এক্সাম্পশন আছে, যে কারোর জন্য সেটার এফেক্টিভ রেটটা আসলে 15 থেকে অনেক বেশি। বেক্সিমকো বলছে 15 মে পর্যন্ত আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই বন্ড কেনা যাবে। কেনার পরদিন থেকে 5 বছরে 60 কিস্তিতে গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে মূলধন ও মুনাফা। শর্ত হলো 5 বছরের আগে বন্ড ভাঙতে পারবেন না ক্রেতারা। বিনিয়োগে সর্বনিম্ন সীমা 50,000 টাকা, নেই সর্বোচ্চ সীমা। বন্ড থেকে তোলা 1,500 কোটি টাকার 1,000 কোটি খরচ হবে মায়ানগর প্রকল্প উন্নয়নে, বাকি 500 কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের ব্যাংক ঋণ পরিশোধে। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। দর্শক, পুঁজিবাজারের সবশেষ পরিস্থিতি জানাতে চাই। আজকের লেনদেন পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। আমরা যদি আজকে দেখি, গত কয়েকদিনের মতোই আসলে টানা দরপতন অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখছি, ডিএসসির 3টি সূচকই কিন্তু নিম্নমুখী। এর মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স কিন্তু 52 পয়েন্ট কমেছে, 5,532 অবস্থান করছে। লেনদেনের পরিমাণও কিন্তু যথেষ্ট কমেছে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 400 কোটিরও কম, 380 কোটির মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত। এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কিন্তু কমেছে 278টি কোম্পানির, এবং বেড়েছে মাত্র 75টির। অপরিবর্তিত আছে 41টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণে শুনতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন অতিথি, ইম্পেরিয়াল ক্যাপিটালের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য মাহবুব মজুমদার FCMA এবং পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ হোসেন FCA। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি প্রথমেই মাহবুব মজুমদার আপনার কাছে যেতে চাই। বাংলাদেশের বর্তমানে যেই পুঁজিবাজার পরিস্থিতি, 2010 সালে আসলে পুঁজিবাজারের যে ভয়াবহ ধস নামে, এরপর থেকে কিন্তু খুব একটা দাঁড়াতে পারেনি। আমরা বিভিন্ন সময় হয়তো সাময়িকভাবে দেখেছি সূচকের কিছুটা উত্থান হয়েছে, লেনদেন বেড়েছে, কিন্তু আবারও কিছুদিন পর আবারও কিন্তু একই অবস্থায় ফিরে গেছে, এবং এটি কিন্তু আমরা একটি রেগুলার অবস্থা দেখছি গত অন্তত 14 বছরে। সেই পরিস্থিতিটা আসলে কি কারণে, এবং এখনকার যে বর্তমানে যেই গত 1 মাসের চিত্র, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রথম কথা, আপনি অনেক দূর থেকে একটা টেনে আসছেন যে গত 14 বছর ধরে আমরা ধারাবাহিকভাবে শুধু পতনই দেখেছি। আমরা যেটা জানি, পুঁজিবাজারে উত্থান থাকবে, পতন থাকবে, কিন্তু 14 বছর ধরে অল্প সময়ের জন্য হয়তো অল্প একটু পরিবর্তন হয়, উত্থান হয়, কিন্তু আমরা কন্টিনিউসলি শুধু নেগেটিভ দিকে দেখতেছি, তাই না? যেমন জি, আমি আপনার অনেক বলুন। এখন প্রথম কথা হলো, কেন এটা হচ্ছে? কেন আমাদের পুঁজিবাজার দাঁড়াতে পারছে না? কেন পুঁজিবাজারের এবং আমাদের যে জনাব মাহবুব মজুমদার, আপনার অডিওটা কিছুটা সমস্যা করছে, আমরা আসলে শুনতে পাচ্ছি না মাঝে মধ্যে। জনাব মাহবুব, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। এত চেষ্টার পরে আপনি দেখেন ট্রেজারি বন্ডের যেখানে রিস্ক ফ্রি রেট হলো 12%। ট্রেজারি বন্ডের রেট গত 1 বছর আগেও ট্রেজারি বন্ডের রেট ছিল 7.45%। গত 1 বছর আগেও ট্রেজারি বন্ডের রেট ছিল 7.45%, সেখানে এটা 12% আসছে। তো পুঁজিবাজার থেকে লিকুইডিটি সমস্যা তো হবেই। পুঁজিবাজারে টাকা চলে যাচ্ছে মানি মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে টাকা চলে যাচ্ছে। রেগুলেটররা, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, তারা এত চেষ্টা করার পরে কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে না। কারণ রিস্ক ফ্রি রেট যেখানে আপনার মাত্র মানে ম্যাক্সিমাম 12%, সেখানে পুঁজিবাজারে যে 20% যদি না হয় রেট, সেক্ষেত্রে কেউ তো পুঁজিবাজারে ইনভেস্টমেন্টে আসবে না, নতুন ইনভেস্টর আসতেছে না। বরং তো যারা আছে তারা কিভাবে এক্সিট নেওয়া যায় তাই চেষ্টা করতেছে, রেগুলেটরদের এত চেষ্টার পরেও।
দেখেন আমাদের মার্কেট পি সবচেয়ে এভার লোয়েস্ট 11.16 9th মে অনুযায়ী 11.16 আপনার মার্কেট পি। তারপরেও এখানে পুঁজি বাজারে লোকজনকে আনা যাচ্ছে না, বা পুঁজি বাজারে ইনভেস্টমেন্ট বাড়ানো যাচ্ছে না, বা মার্কেট ভাইব্রেন্ট হচ্ছে না। তা এর অন্যতম কারণ আমি বলবো যে এই যে ট্রেজারি এখন বর্তমান সিচুয়েশনের জন্য অন্যতম কারণ হলো ট্রেজারি বন্ড, আর এই যে বিভিন্ন গুজব নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া ইউজ করে যে গুজবগুলি হয়, সেই গুজবগুলির কারণে কিন্তু আমাদের ইকুইটি মার্কেটে নাম্বারের দিক থেকে যদি বলেন এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী সংখ্যা বেশি, ভলিউম অঙ্কে টাকার অঙ্কে মাত্র 10%, অ্যারাউন্ড 10% আশেপাশে, কিন্তু নাম্বারের দিক থেকে তারা অনেক বেশি, যার ফলে দেখা যায় হইচই অনেক বেশি হয়, নতুন করে কেউ এখানে আসতে সাহস পায় না। আর ট্রেজারি বন্ডের রিস্ক ফ্রি রেট 12% হওয়াতে পুঁজিবাজার ক্রমাগত পড়ে যাচ্ছে। এখানে অবশ্যই আপনার পুঁজিবাজারে যদি কোনো ইনসেন্টিভ, পলিসিগত ইনসেন্টিভ না দেওয়া যায়, তাহলে শুধুমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ডিএসসি এই বাজারকে উপরের দিকে নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে বলে আমার মনে হয়। বুঝতে পেরেছি জনাব মাহবুব, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মাহমুদ হোসেন আপনার কাছে জানতে চাই, একই প্রশ্নের উত্তর আপনি চাইলে কিছুটা দিতে পারেন, তবে আপনার জন্য আরেকটি প্রশ্ন আছে যে সাম্প্রতিক সময়ে যে পুঁজিবাজারের এই পতন ঠেকাতে কিন্তু আইসিবিকে 5,000 কোটি টাকা দেওয়ার একটি সরকার থেকে ফান্ড দেওয়ার একটা ঘোষণা এসেছে। আপনার কাছে কি মনে হয় কিনা এই ফান্ড বিনিয়োগের ফলে পুঁজিবাজারে আসলে যেটি আশা করা হচ্ছে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে, সেটি কি হবে আসলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, প্রথমের যে প্রশ্নটা, এটা আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে পুঁজি বাজারকে আমরা আকর্ষণীয় করতে পারিনি, এবং এই আকর্ষণীয় যে করতে পারিনি তার জন্য যেমন পরিচালনায় যারা ইনভলভ আছে তাদের যেমন আপনার একটা কন্টিনিউয়াস ব্যর্থতা ধারাবাহিকভাবে, এটা বর্তমান কমিশনের কথাই বলেন বা পূর্বতন কমিশনের কথাই বলেন বা তাদের আগে আরো 2-1 কমিশনের কথা বলেন, কারণ আমাদের অর্থনীতি এগিয়ে গেছে, ম্যাক্রো ইকোনমি অনেক বড় হয়েছে, মানুষের সংখ্যা অনেক বেড়েছে, তো দেশ ছোট থাকলেও আপনার মনে করেন আমরা অর্থনৈতিকভাবে অনেক আগিয়ে গেছি। বা পুঁজি বাজারকে ওই যে মানি মার্কেটের সমকক্ষ তো দূরের কথা, এর কাছাকাছি কোনো ক্যাপিটাল মার্কেট হিসেবে গড়ে তুলতে পারিনি। এর কারণে পলিসি ব্যর্থতাও আছে, ইভেন সরকারের যারা উপর মহলে আছে, যারা নীতি নির্ধারণ করে, তাদেরকেও এখানে বুঝাতে ব্যর্থ হয়েছে, যারা বিভিন্ন সময় পরিচালনায় ইনভলভ ছিল, যে পুঁজি বাজার অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং টেকসই উন্নয়নের জন্য এর কোনো বিকল্প নাই। যার কারণেই এখনো প্রতি বাজেটের আগে আমাদের গলা শুকিয়ে গলা ফাটিয়ে বলতে হচ্ছে কিছু নীতি সহায়তা দরকার, সত্যিকার অর্থেই দরকার। কারণ যেই অর্থ ব্যাংকিং সেক্টর থেকে রাষ্ট্র যে পরিমাণ অর্থ লস করে, তার যদি 50%ও যদি পুঁজিবাজারে ইনসেন্টিভের মাধ্যমে দেয়া হতো, তাহলে শুধুমাত্র পুঁজি বাজার না, বাংলাদেশের টোটাল অর্থনীতি ঘুরে দাঁড়াতো এবং টেকসই একটা অবস্থা হতো। তো এ দায় আমাদের সবার, বিশেষ করে পরিচালনায় যারা আছে তাদের। কারণ দেখেন, একটু আগেও মাহবুব মজুমদার ভাই খুব ভালোভাবে বললেন যে 10% ইনভেস্টমেন্ট নিয়ে স্বল্প বিনিয়োগকারীরা সংখ্যায় অনেক বেশি হয়, যাদেরকে ম্যানেজ করা বা যাদেরকে তুষ্ট করা অনেক বড় ডিফিকাল্ট হয়। এর কারণ কিন্তু এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গড়ে উঠেনি। এই যে মার্চেন্ট ব্যাংক কর্তৃক যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গড়ে ওঠার কথা, সেটা পলিসির কারণেই হোক বা তাদের আপনার মনে করেন আর্থিক সক্ষমতার অভাবেই হোক, তারা কিন্তু যথাযথ রোল প্লে করতে পারেনি বা পারছেন না। যার কারণে দেখা যায় যার যে কাজ না তাকে কাজ করতে হয়। যেমন মার্চেন্ট ব্যাংকে বাংলাদেশের পুঁজিবাজারকে মার্কেট করার কথা, সেখানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেখানে আপনার মনে করেন রোড শো করে, সেখানে ঢাকা স্টক এক্সচেঞ্জের অমন কোনো জায়গা নাই যারা অনেকটা ডিপেন্ডেন্ট হিসাবে গড়ে ওঠে। যদিও আপনার এখানে ওই যে আপনার যেটা করা হয়েছে যে ডিমিউচুয়ালাইজেশনের মাধ্যমে যে গভর্নেন্সটা আনার কথা ছিল, তার ধারে কাছেও নাই, ইভেন জবাবদিহিতারও ধারে কাছে নাই। স্ট্র্যাটেজিক ইনভেস্টর যারা নিয়েছে, তারা তাদের কমিটেড যে কথা ছিল, যে দায় দায়িত্ব ছিল, সেটা পালন করছে কিনা তাও দেখভাল করার কেউ নাই।
বা যারা দেখভাল করার কথা তারা হয়তো অন্য কোনো স্বার্থের সংঘাতের কারণে মুখ বুজে আছে কিনা তাই বা কে জানে। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, ওই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে ব্যর্থতার কথা বললাম, এর মধ্যে সবচেয়ে উচ্চ ব্যর্থতার দায় নিতে হবে আইসিবি কে, কারণ আইসিবি কিন্তু পাবলিকের টাকায় গঠিত পরিচালিত একটা সংগঠন, যারা কন্টিনিউয়াসলি পুঁজিবাজারে একটা মার্কেট মেকারের রোল তো দূরের কথা, আমি বলবো দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। এবং তারা পুঁজিবাজারকে মাঝে মধ্যে তাদের কিছু অ্যাকশন বা অ্যাকশন অথবা যখন মার্কেট পড়ে যায় তখন তাদের ইনঅ্যাকশন কিন্তু পুঁজিবাজারকে এই ধারাবাহিকভাবে বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে ওখানে ধরে রাখছে। এবং এই 5,000 কোটি টাকার কত টাকা যে পুঁজিবাজারের উন্নয়নে ব্যয় হবে বা আগে যেসব ফান্ড দেয়া হয়েছে সেটা কত পরিমাণ কার্যকরভাবে খরচ হয়েছে পুঁজিবাজারকে গঠনের জন্য বা পুঁজিবাজারে আস্থা ফিরিয়ে আনার জন্য, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। আর এটা নিয়ে যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে এখানে কিন্তু পুঁজিবাজারের গঠনের জন্য বা একটা আপনার ভালো একটা রোল প্লে করার জন্য হয়নি। এবং এই আইসিবি ম্যানেজমেন্টে যারা থাকে তারাও ধারাবাহিকভাবে এই বিপর্যয়ের দাবিদার এবং বিপর্যয়ের দায় দায়িত্ব তাদের আছে। বাট দুঃখের ব্যাপার কি জানেন, এইটা অ্যাকাউন্টেবল করার জন্য কেউ কিন্তু আমাদের এখানে নাই, যে যারা আইসিবি কে বলতে পারবে যে রাষ্ট্রের এত পরিমাণ টাকা তোমাকে দেওয়া হলো, তুমি দায়িত্ব পালন করতে পারছো না, কেন পারোনি, এর জন্য তোমাকে দায় নিতে হবে বা তোমাকে এজন্য দায়িত্ব নিয়ে পরবর্তীতে কাজ করতে হবে, এটা বলার কিন্তু কেউ নাই। মানে জিনিসটা অনেকটা এমন মনে হয় ওই যে আমরা ছোট সময় পড়েছি রাগনার নাক্সের আপনার পভার্টি ভিসিয়ার সার্কেল, দারিদ্র্যের দুষ্ট চক্র। তো আমাদের এই যে পুঁজিবাজার এক দুষ্ট চক্রের আন্ডারে পড়েছে, ওই তারাই ঘুরে ফিরে তাদের আপনার মনে করেন বিভিন্নভাবে মার্কেট মেকআপ করে তাদের সুবিধা নেয়, বা জনগণের স্বার্থে দেশের স্বার্থে এই পুঁজিবাজার পরিচালিত হয় না, বা মানুষ এখানে পুঁজির নিশ্চয়তাও পায় না। কাজেই ওই আমি এভাবে যদি কনক্লুড করি যে যেখানে রিস্ক ফ্রি রিটার্ন 10%-এর উপর, সেখানে আপনি পুঁজির নিশ্চয়তা দিতে পারছেন না, সুশাসন নাই, সেখানে কেন মানুষজন মনে করেন তার পুঁজি বিনিয়োগ করবে? কারণ এখানে তো পুঁজি নিয়ে আসলে সেই পুঁজি হারা হতে হয় মানুষের। আপনার এখানে হচ্ছে খুব সহজে বললে যে মানুষের রক্তক্ষরণ হয়। তো এটাই কারণ আমার কাছে মনে হয়। মোহাম্মদ মজুমদার, আপনার কাছে যে পুঁজিবাজারের যে এখনকার যে অবস্থা, এখন আস্থার সংকট কিন্তু দিন দিন বাড়ছে, সেই জায়গাটাতে আসলে এই যে প্রান্তিক বিনিয়োগকারীরা, যাদেরকে আমরা ক্ষুদ্র বা ছোট বিনিয়োগকারী বলি, তাদের আসলে কি করণীয় আছে এবং মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এই মুহূর্তে আসলে কি করছে পুঁজিবাজারকে স্টেবল করার ক্ষেত্রে? আপনাদের জায়গা থেকে আপনাদের ভূমিকা কি? ধন্যবাদ আপনাকে সাদাত সাহেব। আমরা বর্তমান সিচুয়েশনটাকে যে অবস্থায় দেখে আমরা কিন্তু গতকাল আমরা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাকে আমরা তাদের সাথে বসেছি এবং আমরা ওইখানে 6 দফা প্রস্তাবনা দিয়েছি। আমাদের প্রস্তাবনাগুলো ছিল এটা আসলে আমাদের রেগুলেটর ছাড়াও অন্য রেগুলেটরদের কিছু ইন্টারফেয়ারেন্স লাগবে। যেমন আমাদের বিনিয়োগকারীদের যারা ক্ষুদ্র বলেন আর বৃহৎ বলেন সবারই যে ডবল ট্যাক্সেশন ছিল, একটা ডবল ট্যাক্সেশন, ইভেন কোথাও কোথাও ট্রিপল ট্যাক্সেশন হয়, এটা কিন্তু এনবিআর এর দায়িত্ব যে এই ডবল ট্যাক্সেশনটা যাতে না হয়। এটাতে ইনজাস্টিস হচ্ছে বিনিয়োগকারীদের উপরে, ক্ষুদ্র বিনিয়োগকারী বলেন আর বৃহৎ বিনিয়োগকারী বলেন, কোথাও কোথাও ডবল ট্যাক্সেশন, কোথাও ট্রিপল ট্যাক্সেশন, সেটা উইথড্র করা, আইপিও সিস্টেমগুলোকে আর একটু গতিশীল করা, বা যেন এখানে যে লুফলগুলি করা, কর্পোরেট গভর্নেন্সটাকে ঠিক করা, তারপর আপনার মার্জার অ্যাকুইজিশন আইনগুলাকে করা, কানেক্টেড মানে অনেক সময় দেখা যায় যে আইপিও বুক বিল্ডিং এ যারা করে তাদের কানেক্টেড যে অর্গানাইজেশন গুলি থাকে তারা অ্যাপ্লাই করতে পারে না, সেগুলা করা, এবং রোড শো গুলার যে কার্যকারিতা বৃদ্ধি করা যায় কি করে, অনর্থক রোড শো না করে রোড শো গুলা কার্যকারিতা বৃদ্ধি করা যায় কিভাবে, এটা নিয়ে আমরা ডিএসসি কে একটা প্রস্তাবনা দিয়েছি। ডিএসসি এটা নিয়ে কাজ করতেছে। আমরা আশা করতেছি এখান থেকে স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি তাদের দিক থেকে সবকিছু করতেছে। আর একটু যারা নাকি ব্যক্তি ইনভেস্টর আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই, আপনারা প্রধানত গুজবে কান দিবেন না, সোশ্যাল মিডিয়া গুলি কি বলে এই সকল কান না দিয়ে
শেয়ার যে ইররিলেভেন্ট প্রাইস যে সকল শেয়ারে বৃদ্ধি পাচ্ছে সেই সকল শেয়ারে বিনিয়োগ করবেন না। হার্ড বিহেভিয়ার, শুনে শুনে যে বিনিয়োগ করেন সেই বিনিয়োগ থেকে দূরে থাকেন। যেই সকল কোম্পানির এন্টারপ্রেনার কারা সেটা দেখেন, কোম্পানির এন্টারপ্রেনার কারা, তার ডিভিডেন্ড হিস্ট্রি কি, রেকর্ড কি। শুধু শুনে শুনে বিনিয়োগ না করার জন্য সকল বিনিয়োগকারীদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জনাব মাহবুব মজুমদার এবং জনাব মাহমুদ হোসেন, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা পুঁজিবাজার নিয়ে বিশ্লেষণ শুনছিলাম। এই মুহূর্তে নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতির। ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। আগামী 2 বছরে 26টি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করবে সরকার। মঙ্গলবার এফবিসিসিআই আয়োজিত আলোচনায় একথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তবে ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারের প্রতিযোগিতায় টিকে থাকতে মূসক ও শুল্কের জটিলতা দূর করতে হবে। সেই সাথে সব ব্যবসায়িক সেবা শতভাগ অনলাইন করারও দাবি শিল্প উদ্যোক্তাদের। জনসংখ্যার বিচারে বিশ্বের 35তম ভোক্তা বাজার বাংলাদেশ। 2030 সালের মধ্যে উঠে আসবে শীর্ষ 23-এ। বিদেশি বিনিয়োগের জন্য চীনের বিকল্প চায়না প্লাস হিসেবে ভারত, ভিয়েতনামের সাথে ভাবা হচ্ছে বাংলাদেশকেও। কিন্তু স্বচ্ছতা, জবাবদিহিতার অভাব, নামে বেনামে বিভিন্ন মাশুল আদায়কে বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জার্মান দূতাবাসের উপপ্রধান। Most of this relocation is happening into India, Indonesia and Vietnam. Bangladesh could be that +1. It is necessary in order to build trust between government and industry, and especially between government and investors. Who would invest in a business if you can't even understand the most important basic rules for your business license? এফবিসিসিআই আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বলেন, মূসক ও শুল্কের জটিলতা, লাইসেন্স প্রাপ্তিতে ভোগান্তি ও অতিরিক্ত ভিড় কারণে ব্যবসার খরচ বাড়ছে। এমন পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প দেখছেন না তিনি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলির সাথে আমার মনে হয় যে আমাদেরকে যদি কম্পিটিশন টিকতে হয় তাহলে বৃহৎ, ক্ষুদ্র, মাঝারি কুড়ি শিল্প, ট্রেডিং ব্যবসা, অফিস, খুচরা বিক্রয় পরিস্থিতি প্রতিটি ক্ষেত্রে ব্যাংক ট্যাক্স আহরণ খরচের জটিলতা এবং হয়রানিমূলক যে পরিস্থিতি, সেখান থেকে আমাদের উদ্ধার করতে হবে। তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আশ্বস্ত করলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের বাধা দূর করতে কাজ করছে সরকার। সেই সাথে বাণিজ্য সম্প্রসারণে আগামী 2 বছরে 26টি দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিরও উদ্যোগ নেওয়া হয়েছে। We are planning that next 2 years at least 26 countries we will have some form of partnership, so that in 2026 when we graduate from LDC to developing country we will have market access. প্রতিমন্ত্রী বলেন, পুঁজিবাজার শক্তিশালী না হওয়ায় ব্যাংক থেকে স্বল্পমেয়াদী ঋণ নিয়ে খেলাপি হচ্ছেন অনেক ব্যবসায়ী। The system make the NPL. হুসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম। শুরুতেই মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রার বিনিময় মূল্য আমরা যদি দেখি, ডলারের যে দাম সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাম বাড়ানো হয়েছে, এরপর থেকে কিন্তু 117 টাকারও বেশি দামে ডলার বিক্রি হচ্ছে, অর্থাৎ 117 টাকা 50 পয়সা সোনালী ব্যাংক বিক্রি করছে। তারা কিনছে 116 টাকা 50 পয়সায়। ইউরো কেনা হচ্ছে 125 টাকায়, বিক্রি হচ্ছে 131 টাকায়। পাউন্ড 143 টাকায় কিনে 147-এ বিক্রি করা হচ্ছে। চীনা ইউয়ান 13 টাকায় কিনে 17-তে বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 26 টাকা এবং বিক্রয় 31 টাকা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সা কেনা হচ্ছে, বিক্রয় 1 টাকা 45 পয়সা। মুদ্রার পর স্বর্ণের দরদাম জানাতে চাই। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সবশেষ যে তথ্য দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 22 ক্যারেট স্বর্ণ প্রতি ভরির দাম পড়ছে 1,17,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,12,000 টাকা প্রায়। 18 ক্যারেটের দাম 95,960 টাকা এবং সনাতন স্বর্ণ কিনতে গুনতে হচ্ছে 79,339 টাকা। রূপার দরদাম জানাবো। দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা রূপার দাম 22 ক্যারেট রূপা 2,098 টাকায় প্রতি ভরি। 21 ক্যারেটের দাম পড়ছে 2,005 টাকা। 18 ক্যারেট 1,714 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,282 টাকা। নিটল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরও একটি বিরতির। ফিরবো একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা বিজনেস আওয়ারে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। সময় বাঁচাতে এবার যমুনা নয়, পদ্মা সেতু হয়ে চলবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। সংশ্লিষ্টরা বলছেন, ট্রেনে কুলিং ব্যবস্থা চালু হলে পরিবহনের সময় আম নষ্টের হার
25% কমানো যাবে। রেলওয়ে সর্বোচ্চ আম পরিবহনে স্পেশাল সার্ভিসের পাশাপাশি যাত্রীবাহী ট্রেনেও লাগেজ ভ্যান সংযুক্ত করার দাবি উঠেছে। পর্যায়ক্রমে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরা ও মতিউর মুর্তজা তথ্যে নেক্সট রিপোর্ট। রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় সস্তায় আম পাঠাতে প্রতিবারের মতো এবারও চালু হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। আগামী 10 জুন থেকে চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর স্টেশন থেকে প্রতিদিন বিকাল 4টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই ট্রেন। যাত্রাপথে রাজশাহী, ফরিদপুর ও ভাঙ্গা সহ মোট 15টি স্টেশনে যাত্রা বিরতি দিয়ে ঢাকা পৌঁছাবে রাত 1:15টায়। প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে 1 টাকা 47 পয়সা থেকে 98 পয়সা। আম চাষি ও ব্যবসায়ীদের দাবি, রেলওয়েকে দ্রুত সময়ে আম পরিবহনে নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি স্টেশনে নিরাপদে আম রাখার ব্যবস্থা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রাহকের হাতেও পৌঁছানোর দাবি তাদের। রেল যদি চায় যে এটা যদি পরিবহন করে তাহলে তাকে দায়িত্ব নিতে হবে। সে সন্ধ্যার সময় রেল ছাড়বে, সকাল 6টার মধ্যে কমলাপুর বা ঢাকার মধ্যে পৌঁছাতে হবে। এটা যদি করতে পারে তাহলে হয়তো রেল এই লাইনের কাস্টমার পাবে। রেল যদি কুরিয়ারের সাথে একটা হচ্ছে যে আন্তঃসংযোগ তৈরি করে, তাহলে ওই সময় হবে কি আমরা যখন কুরিয়ারের মাধ্যমে দিলাম, রেলের মাধ্যমে তারা পরিবহন করলো। রেলপথে সর্বোচ্চ আম পরিবহনে স্পেশাল ট্রেনের পাশাপাশি যাত্রীবাহী ট্রেনেও লাগেজ ভ্যান সংযুক্ত করা যেতে পারে বলে মত স্থানীয় জনপ্রতিনিধিদের। আমার মনে হয় 300 যাত্রী হলে মিনিমাম 30 কেজি 50 কেজি চলে যায়। এইটাকে যদি আরেকটা করে বৃদ্ধি করা যায়, তাহলে এই যাত্রায় কিন্তু আমার 300 মণ মাল প্রতিদিন, এই প্রত্যেকটা ট্রেন 300-400 মণ মাল কিন্তু চলে যাবে যদি আমরা ওইটাকে একটু সাইজ করি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এবার যমুনার পরিবর্তে পদ্মা সেতু দিয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন যাতায়াত করবে। আমাদের যমুনা সেতু পার হওয়ার জন্য প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা দেরি হয়ে যেত। তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আসলে এটা বঙ্গবন্ধু সেতু না চালিয়ে পদ্মা সেতু দিয়ে চালাবো। এর ফলে হয় কি, ওখানে ট্রেন ডেনসিটি খুব কম আছে, সুতরাং এটা যথাসময় ওখানে পৌঁছে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে কুলিং ব্যবস্থা চালু হলে পরিবহনের সময় আম নষ্টের হার 25% থেকে কমানো সম্ভব। কুলিং সিস্টেমের মাধ্যমে, কুলিং ভ্যানের মাধ্যমে রেল স্টেশনে নিয়ে আসা হবে এবং সেটিকে সেখানে ট্রেনে তুলতে যে সময়টুকু লাগবে হয়তো অনেক সময় লেগে যেতে পারে, সেক্ষেত্রে ওখানে একটা স্টোর রুম করতে হবে যেটিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখবে। 2020 থেকে 2023 সাল পর্যন্ত ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে প্রায় 40 লাখ কেজি আম পরিবহন করা হয়েছে। ট্রেন ভাড়া পেয়েছে প্রায় 47 লাখ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে গাছের আম এখন থরে থরে সাজানো বাজারে। গোবিন্দভোগ, গোপালভোগ, বৈশাখী, গোলাপ খাস সহ বিভিন্ন প্রজাতির রসালো আমের বাজারে চাঙ্গা হয়ে উঠেছে গ্রামীণ অর্থনীতি। চাষিরা বলছেন, বৈরী আবহাওয়ায় এবছর উৎপাদন কম হওয়ায় গেল বছরের তুলনায় বাজার চড়া। কৃষি বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে না থাকলেও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের সমস্যা হবে না। সাতক্ষীরা থেকে মনিরুল ইসলাম মনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপ খাস, ক্ষীরসরাই সহ নানা জাতের আমে ভরপুর এখন সাতক্ষীরার বড় বাজার। ক্রেতা বিক্রেতার হাট ডাকে জমে উঠেছে ফলের হাট। গত বছরের তুলনায় বেশি দরে আম বিক্রি হওয়ায় এবার খুশি বিক্রেতারাও। ভালোটা একটু ভালো দাম আর কমাটা একটু কমা দাম। গত বছর আমের দাম ছিল 1500 টাকা, 1200 টাকা, আর এবছর ফলন কম বেদায় আমের দাম 2800 থেকে 3000 টাকা। এবছর অনলাইনের মাধ্যমে প্রচুর পরিমাণ আম বিক্রি হচ্ছে। সাতক্ষীরার গণ্ডি পেরিয়ে আম চলে যাচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা সহ আশপাশের বিভিন্ন জেলায়। আমাদের বাগানে আশেপাশে যে বাগানগুলো আছে, এখান থেকে আপনার কেমিক্যাল মুক্তভাবে আমরা আম বিভিন্ন জেলার মধ্যে এখানে পাঠাচ্ছি। আমাদের কাস্টমারদের সবসময় অথেন্টিক আম দেওয়ার চিন্তা করি, বিষমুক্ত, কেমিক্যাল মুক্ত। এই আমগুলো বহির্বিশ্বের কাছে সমান মর্যাদা পাবো বলে আশা রাখছি। আবহাওয়া ও দাবদাহের কারণে এবছর আমের ফলন কম, তাই দাম কিছুটা চড়া। বছর গাছ যা সেভাবে তো বলোইনি, যা বলেছিল, কিন্তু সব তাপের কারণে সব পুড়িয়ে গেছে। আমরা আম ব্যবসায়ী এবং আম চাষি সর্বসাইডে আমরা মিলাইয়ে তাতে করে আমরা আশা করেছি সর্বনিম্ন 250 কোটি থেকে 300 কোটি পর্যন্ত এই আম বেচাকেনা হবে। কৃষি কর্মকর্তারা বলছেন, আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কোনো শঙ্কা নেই। বিখ্যাত হিমসাগর আম আছে, এটা সারা বিশ্বেই চাহিদা আছে। আমরা প্রতি বছর এটা রপ্তানি করে থাকি। গত বছর আমরা 170 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করেছিলাম। এবছর আমাদের 350 মেট্রিক টন আম রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে। সাতক্ষীরায় এবার আমের আবাদ হয়েছে 4118 হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। এবছর রপ্তানি করা হবে 300 মেট্রিক টন আম।
ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শুরু হয়ে গেছে মধুমাস জ্যৈষ্ঠ। সবাইকে বিষমুক্ত আম খাওয়ার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি নিটল ডাটা বিজনেস আওয়ারের আজকের আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়া রাত 9টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।